প্রথমে বলে নিচ্ছি, নব্য ঘোষিত দল এনসিপি দল এবং জামাত শিবির এই দুটো একই পথের পথিক। আপনারা যদি এখন ভেবে থাকেন যে 5ই আগস্টের পর জামাত শিবিরের সাথে এনসিপি দলটির কাকতালীয়ভাবে পরবর্তীতে তাদের নীতিগত দিক থেকে তাদের সম্পর্ক হয়েছে এবং তারা সম্পর্ক করেছে, তাহলে সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। এই সম্পর্ক তাদের অনেক আগে থেকেই, জুলাইয়ের অভ্যুত্থানের অনেক আগে থেকে, অর্থাৎ তারা অনেক আগে থেকেই একটা মাস্টার প্ল্যান করেছে। তাদের অন্যতম মাস্টার প্ল্যানের যে কোড সেটা হচ্ছে -2 ফর্মুলা। -2 ফর্মুলা বলতে আমি এটাই বোঝাচ্ছি, অর্থাৎ তাদের প্রথম থেকে টার্গেট ছিল যে বাংলাদেশ থেকে দুটো দল তারা দেউলিয়া করে ফেলবে, ভ্যানিশ করে ফেলবে একেবারে। তার মধ্যে একটি দল তো আপনারা জানেনই, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এটাকে একেবারে চিরতরে নস্যাৎ করে দেবে বাংলাদেশ থেকে। দ্বিতীয় টার্গেট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুটা দলটাকেই তারা টার্গেট করেছে ফর্মুলা 2 হিসেবে। অলরেডি একটা শেষ, এখন তাদের টার্গেট হচ্ছে বিএনপি। আপনারা দেখবেন 5ই আগস্টের পর থেকে তারা প্রথম থেকেই বিএনপিকে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবতেছে, প্রতিপক্ষ ভাবতেছে এবং খুব মারমুখী টাইপের কথাবার্তা বলতেছে প্রথম থেকেই। এই দুঃসাহস থেকে পেল তারা। তার অন্যতম কারণ হচ্ছে তাদেরকে জামাত ইন্ধন দিচ্ছে সেই প্রথম থেকেই, যে এই দুইটা দলকে বাংলাদেশ থেকে ব্যানিশ করতেই হবে। এটি হচ্ছে তাদের মূল টার্গেট। আপনারা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন যে এনসিপি দলটা আওয়ামী লীগের রাজনীতির একটা বিশেষ টেকনিক বা ফর্মুলা সেটা ইউজ করে যাচ্ছে। সেই ফর্মুলাটা কি আপনারা জানেন? যে তৎকালীন সময়ে আওয়ামী লীগ একটা বিশেষ ফর্মুলা ইউজ করতো সব সময়। সেটা হচ্ছে জামাত শিবিরকে আওয়ামী লীগ তাদের একটা বিশ্বস্ত গাধা মনে করত। অর্থাৎ আওয়ামী লীগ যত অপকর্ম করত, যে কোনো ধরনের অপকর্ম, ক্ষুদ্র হোক বৃহত্তর হোক, যাই কিছু করতো, সেই দোষটা কি করতো আপনার এই বিশ্বস্ত গাধা জামাত শিবিরের উপর চাপিয়ে দিয়ে তারা খালাস হয়ে যেত। সেটা জনগণ বিশ্বাস করুক আর না করুক, ডাজেন্ট ম্যাটার, তাদের দেখার বিষয় না। তারা জানে যেটা জনগণ খাচ্ছে না বা খাবে না, তাদের দেখার বিষয় না। কিন্তু সেই বিশ্বস্ত গাদের উপর চাপিয়ে দিয়ে তারা শান্তি পেত এবং খালাস হয়ে যেত। তো জামাত শিবির ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা আমার এই কথাটাকে অন্যভাবে নেবেন না। অর্থাৎ আপনাদেরকে আমি গাদা বলে সম্বোধন জাস্ট উদাহরণস্বরূপ কথাটা বলেছি। অর্থাৎ আপনাদের উপর কি পরিমাণ নির্যাতন যে হয়েছে, যে কোনো আওয়ামী লীগ অপকর্ম আপনাদের উপরে চাপিয়ে দিয়েছে, আপনারা কতটা নির্যাতিত হয়েছেন, আমি জাস্ট সেটার উদাহরণস্বরূপ কথাটা বলেছি, যে আপনাদেরকে বিশ্বস্ত গাদা মনে করতে পারে। তো এই হচ্ছে বিষয়টা। সেই ফর্মুলা এখন নব্য এনসিপি দল সেটা ইউজ করে যাচ্ছে বিএনপির ক্ষেত্রে। দেখেন, বাংলাদেশে যে কোনো অপকর্ম ঘটে, সরাসরি এনসিপি এখন বিএনপিকে টার্গেট করতেছে, বিএনপির জনপ্রিয়তাটাকে ধ্বংস করার জন্য, ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেটা কিভাবে দেউলিয়া করা যায়। কারণ আওয়ামী লীগের তো প্রত্যক্ষভাবে যথেষ্ট প্রমাণিত পাওয়া গেছে ওদের অপকর্মের পাপের, ওটাকে ধ্বংস করা খুব সহজ হয়েছে। বিএনপির ক্ষেত্রে খুব টাফ হয়ে গেছে তাদের জন্য। কারণ বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তর একটা জনপ্রিয় দল এবং তাদের জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী। তো আমি এটা বলছি না যে বিএনপি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা। বিক্ষিপ্তভাবে অসংখ্য জায়গায় যে আপনি দাদাবাজি, বিভিন্ন রকমের ছোট ছোট অপকর্ম, বিভিন্ন জিনিসগুলো হচ্ছে, তারেক রহমান সাহেব তাদেরকে সতর্ক করতেছে, কাউকে দল থেকে বহিষ্কার করতেছে, এই সবগুলি সত্য। তারা প্রতিনিয়ত অপকর্ম করেই যাচ্ছে। অনেক সময় তারেক জিয়াকে ওনার যে নির্দেশ সেটাকে অবমাননা করে যাচ্ছে, এইগুলো ঘটতেছে। কিন্তু ঢালাওভাবে সকল ধরনের অপকর্মগুলো যে বিএনপি করতেছে, বিষয়গুলো এমন না। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রতি যে আপনারা গাজীপুরে যে ঘটনাটা দেখেছেন সেটা। এটা যে মুহূর্তে ঘটেছে, সাথে বিএনপির নাম এসেছে। সোহাগ হত্যার ব্যাপারটা সাথে বিএনপির নাম, ওরা মানে একটা ইন্ডিকেট করে দিয়েছে, রাজপথে নেমেও গেছে, তারেক রহমান সম্পর্কে আজে বাজে মন্তব্য শুরু করেছে, স্লোগান শুরু করে দিয়েছে, আপনি সবাই দেখেছে। এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় আর কি। এই দলটা ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে এটাই। এই কারণে এই দলটা অচিরে ধ্বংস হয়ে যাবে সাধারণ মানুষের কাছে। খুব এখনই রীতিমতো প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং নিন্দনীয় হচ্ছে এই ধরনের অপকর্মগুলোর জন্য। সম্প্রতি আমার একজন সত্য কথা বলতেছি, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা কথা বলতেছি। আগামী 5 বছরের মধ্যে, আবার বলতেছি, সর্বোচ্চ সীমা 5 বছর, আগামী 5 বছরের মধ্যে এই এনসিপি দলটি দেউলিয়া হয়ে যাবে। এটাই বাস্তব। তাদের নিজেদের মতো পার্থক্য সৃষ্টি হবে। তাদের নিজেদের কর্মীরা কোনো একটা সময় বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। কেউ বিএনপিতে যোগ দিবে, কেউ ইসলামিক অন্যান্য সংগঠনগুলিতে যোগ দিবে, কেউ জামাত শিবিরের সাথে যোগ দিবে। বাট এই দলটা ভ্যানিশ হয়ে যাবে তাদের নিজেদের কারণে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। তারা তো যথেষ্ট আনমেচিউর। আপনারা দেখেছেন সম্প্রতি যে কোন সময় কি করা উচিত, এতটুকু ম্যাচুরিটি জ্ঞান যাদের মধ্যে নেই। তারা রাজনীতিতে কি করবে, তারা রাষ্ট্র পরিচালনা কি করবে, কোন সময় কক্সবাজার ঘুরতে যাওয়া উচিত এবং কিভাবে যাওয়া উচিত, ঠিক আছে, প্রটোকল ছাড়া, এবং ওই সময়টাতে তাদের মানে এখানে কি করণীয় ছিল, সেই তার দায়িত্ব পালন থেকে সে অবহেলা করে, উদাসীনতা দেখে সে কক্সবাজার ঘুরতে গিয়েছে। এগুলো হচ্ছে কি আনমেচুরিটির একটা পরিচয় আর কি। তো ওরা তো আসলে পরিপক্ক না রাজনীতিতে, একেবারেই বাচ্চা, সোজা কথা। কিন্তু তাদেরকে ম্যাচুরিটি প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দেখবেন যে বিভিন্ন সভা সেমিনারগুলোতে উচ্চ বাক্যে বক্তব্য দিয়ে থাকে। বিশেষ করে সার্জিস আলম দেখবেন, ও এমনভাবে চিৎকার করে কথা বলে, আমার কাছে খুব অস্বস্তি লাগে কথাগুলো শুনলে। আমার খুব কষ্ট হয়, যে ওর মনে কষ্ট হচ্ছে কথা বলতে। আর একটু যদি এর বয়সের মানে রেঞ্জ একটু বৃদ্ধি হলে আমার বোকালটা ফেটে যাবে, ওর কণ্ঠগুলো এরকম দেখবেন আর কি।
অর্থাৎ ওরা এই উচ্চবাক্য করেই, শব্দ দূষণ করে ওরা আপনার চেষ্টা করতেছে তাদের ম্যাচুরিটি প্রমাণ করার জন্য। এইভাবে তো আসলে ম্যাচুরিটি প্রমাণ হয় না, ঠিক আছে? বিএনপির মতো একজন বৃহত্তর একটা দল, জনপ্রিয় একটা দল, সেই দলের যে বয়োজ্যেষ্ঠ যে নেতাগুলো, তাদেরকে সরাসরি ইন্ডিকেট করে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলাটা